আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি স্কাই 780, এনটিভি ইউরোপের ফেসবুক ইউটিউব পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন স্টুডিও যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সেটিতে, অথবা যদি কেউ টেক্সট ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান একটা টেক্সট ফোন নম্বর দেওয়া আছে অনুষ্ঠানের মধ্যে বা অনুষ্ঠানের বাইরে। আপনারা যে কেউ যদি আমাদের সাথে ল অ্যান্ড লিগ্যাল এইড টিমের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের যে কোনো কোয়েরিজের উত্তর দিবে। এছাড়াও একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। প্রতিবারের মতোই আমাদের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, লিগ্যাল প্রফেশনাল উপস্থিত আজকেও আছেন। তারা আমার ডান পাশে আছেন আমাদের জনাব অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস। আসসালামু আলাইকুম দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার বাম পাশে যিনি উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত আমাদের ইয়াং ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা গত পর্বে নন রেসিডেন্টস বাংলাদেশিদের বাংলাদেশের সম্পত্তি এবং বিভিন্ন যে ঝামেলা বা সম্পত্তি নিয়ে যে কোনো প্রবলেমের কী ধরনের প্রবলেম এবং সেগুলো সমাধান কী সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সেই এপিসোডটি আমরা কন্টিনিউ করব। কিন্তু এটুকুও বলে রাখছি, বেশ কিছু কোশ্চেন আমাদের ইমেল এবং টেক্সটের মাধ্যমে আছে। আমরা চেষ্টা করব দর্শক আপনারা যারা এই প্রশ্নগুলো করেছেন তার উত্তরগুলো দিতে। প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি আজকের অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাসের কাছে। জি তপন ভাই, আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে ভূমি রেকর্ড ও নামজারির মধ্যে যে বেসিক একটা পার্থক্য আছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আপনি যদি একটু সেটাকে রিক্যাপ করে, এই যে ভূমি রেকর্ড এবং নামজারির যে বিষয়টা, এটাকে একটু রিক্যাপ করে আপনার সাবসিকুয়েন্ট প্রশ্ন যেটা থাকবে, একজন প্রবাসী হিসেবে আমরা কিভাবে নিশ্চিত হব যে ভূমি রেকর্ডটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বা সংরক্ষিত আছে। প্লিজ। ধন্যবাদ মিস্টার ইমতিয়াজ। এইখানে যে কোশ্চেনটা আসছে যে ভূমির রেকর্ড এবং মিউটেশন, মিউটেশন বলতে যে নামজারি যেটা বোঝায়, দুটোর মধ্যে পার্থক্যটা কি? ভূমি রেকর্ডটা হয় আমাদের দেশে প্রেক্ষিতে যেটা হয় সাধারণত প্রতি 30 বছর 40 বছর পর পর মাঠে গিয়ে যেটা হয় যে দুজন লোক যাবে, তারা মাঠে গিয়ে জমি মাপঝোপ করবে, মাপঝোপ করার পর তারপর ওইখানে বসে একটা খসড়া মানচিত্র তৈরি করবে, তখন একটা রেকর্ড প্রস্তুত করে। এটা হচ্ছে ভূমির রেকর্ড, এবং তখন যিনি মালিক এবং দখলদার থাকেন তার নামে রেকর্ডটা করা হয়। আর মিউটেশনটা হচ্ছে তার সাবসিকুয়েন্টলি ফলাফল বলা যেতে পারে যে কোনো একজন ব্যক্তির নামে ভূমি রেকর্ড হয়েছে, এই ভদ্রলোক আর একজন ব্যক্তির কাছে জমিটা বিক্রি করে দিলেন। বিক্রি করার পর তার নাম তো এই রেকর্ডে নেই, তাহলে তার মালিকানা বা তিনি খাজনা দেবেন কিভাবে? সেইটা এনশিওর করার জন্য তখন এসিল্যান্ড অফিসে এই সাবসিকুয়েন্ট যে ক্রেতা উনি এসিল্যান্ড অফিসে একটা আবেদন করবেন। আবেদনের প্রেক্ষিতে তার ডকুমেন্ট যাচাই বাছাই করার পর এই রেকর্ডটা তার নামে যে রেকর্ড হবে সেটাকে বলা হয় নামজারি। তো আমরা যদি খুব শর্টলি বলতে পারি যে যেটা মাঠে গিয়ে রেকর্ড করা হয় সেটা হচ্ছে রেকর্ড, আর যেটা তহসিল অফিসে গিয়ে বা এসিল্যান্ড অফিসে গিয়ে করা হয় সেটা হচ্ছে মিউটেশন বা নামজারি। জি, আমার প্রশ্নটি আপনাকে আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে এই যে এটা সুন্দরভাবে যে সম্পন্ন হয়েছে রেকর্ড বা নামজারি, যেটা এটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমরা তো বিদেশে থাকি। জি ধন্যবাদ। এই আমাদের বিদেশিদের জন্যই বোধহয় বলা যায় যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সুন্দর নিয়ম চালু করেছেন। সেটা হচ্ছে যে আমরা এখন অনলাইনে এটা চেক করে দেখতে পারি। আমরা যদি চাই যে আমি একটা জমি যে মালিক হলাম, একটা জমি ক্রয় করেছি, ক্রয় করার পর আমাদের দেশের নিয়ম অনুযায়ী ওটা মিউটেশন করতে হয় বা নামজারি করতে হয়। এই মিউটেশন করার প্রসেস এবং এই মালিকানা যাচাই প্রসেসটা এখন অনলাইনে হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে লন্ডনে, আমেরিকা যেখানে থাকেন না কেন সেখানে বসে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে এটা শুনানি করবে। বা যদি এসিল্যান্ডে মনে হয় যে এটা শুনানি করার প্রয়োজন, এই ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, তারা সরজমে তদন্ত করে যদি দেখেন ঠিক আছে, তখন আপনার নামে নতুন একটা খতিয়ান খুলে দেবেন। এটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। ফলে আপনি অনলাইনে যখন আপনার নামে মিউটেশনটা পেয়ে যাচ্ছেন, এরপর আপনি খাজনাটাও দিতে পারবেন। এই আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে যে আমি যে মালিক, এটা আমি কীভাবে চেক করব? এই চেকের প্রসেসটাই হচ্ছে এক্সকিউজ মি,
যে আপনি অনলাইনে এটা চেক করতে পারবেন। অনলাইনে একটা অ্যাপস আছে, আমি পরবর্তীতে দরকার এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে ওই অ্যাপসের মাধ্যমেই আপনারা একটু নামটা বলে দেন যদি, তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে যতদূর মনে পড়ে নামজারি নামে একটা অ্যাপস আছে, আপনারা এখানে এটা গুগল প্লে স্টোরে গিয়ে এই নামজারি অ্যাপসটা নামিয়ে এখানেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার নামে যে নামজারি হয়েছে এটা দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন অনলাইনে আপনি শুধুমাত্র মিউটেশনটা না, আপনি যে কোনো রেকর্ডও চেক করতে পারেন। যে হয়তো আপনার দাদার নামে একটা রেকর্ড ছিল, সিএস রেকর্ড, এসএ রেকর্ড বা আরএস রেকর্ড, এটা আপনি এখন অনলাইনে সহজে পেতে পারবেন। ফলে হচ্ছে কি যে আপনার মালিকানা সংক্রান্ত আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি এখানে চেক করে দেখে নিতে পারবেন। যদি কোনো প্রবলেম থাকে তখন আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। ধন্যবাদ। জি তপন ভাই, থ্যাংক ইউ। আমরা বেশ আকবর সিদ্দিক, আমরা যে কথা বলছিলাম যে দর্শকের বেশ কিছু প্রশ্ন আছে। জনাব আল মামুন ব্রিস্টল থেকে একটা প্রশ্ন করেছে যে তিনি এখন বর্তমানে ইমিগ্রেশন বেইলে আছেন, কোনো ডিটেলস তেমন একটা দেয়নি। এখন এই মুহূর্তে সে স্পাউস ভিসায় সুইচ করতে পারবে কিনা ইউকেতে থেকে? জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন আমাদের। রাইট, বিশেষ করে এখন তো কমিউনিটিতে খুব আলোচিত বিষয় ইমিগ্রেশন বেইলের যে বিষয়। আপনি জেনে থাকবেন যে 9 জুলাই যে স্টেটমেন্ট অফ চেঞ্জ যেটা আসছে, এখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। এর মাঝে ইমিগ্রেশন বেইলটা ওয়ান অফ দেম। এছাড়াও অ্যাসাইলামেরও আছে, গ্রাজুয়েট ভিসার আছে, আরও অনেকগুলো বিষয় নিয়ে আছে। ইন জেনারেল ইউ সেটেলমেন্ট স্কিমের আছে, ভিজিট ভিসার আছে, স্কেল আপ ভিসার আছে। ওভারঅল মিলে মোটামুটি সবগুলো ক্যাটাগরির বিচারে একটা আপডেট আছে। সো এখন আসি পার্টিকুলার যে কোয়েশ্চেনটা করছেন যে ভাই ব্রিস্টল থেকে, জি ইমিগ্রেশন বেল থেকে এটা ডিপেন্ড করে আসলে সার্কামস্টেন্সেস অনুযায়ী। উনি মনে হয় বলছেন যে স্পাউস ভিসা সুইচ করতে চাচ্ছেন, তাই তো? এখানে ইমিগ্রেশন বেইলে মূলত যখন আগে একটু বোঝা দরকার আসলে ইমিগ্রেশন বেইলটা কি। ইমিগ্রেশন বেইলটা এবং কখন কোন পরিস্থিতিতে আসলে দেওয়া হয়। ইমিগ্রেশন বেইলটা আসলে একটা কন্ডিশন যে হোম অফিস যখন আপনার ভ্যালিড লিভ না থাকবে, সেটা ভ্যালিড রিমেইন টু পারমিশন টু রিমেইন হোক আর সেটা 3C লিভ হোক, এর কোনোটাই যখন না থাকে তখন আপনাকে একটা ইমিগ্রেশন বেল দেওয়া হয়। বেল মানে ইমিগ্রেশন বেল মানে হচ্ছে কন্ডিশন, অল অ্যাবাউট কন্ডিশন। আপনাকে কাউকে দেয় যে রিপোর্টিংয়ের রেস্ট্রিকশন দেয়, কাউকে আপনার অনলাইনে রিপোর্টিং করতে। আপনি এই দেশে আছেন, আপনার লিগ্যাল স্ট্যাটাসটা নিয়ে এখনো আনডিটারমাইন্ড, নেক্সট আপনার ইমিগ্রেশন সিচুয়েশনটা, সেই মুহূর্তে আপনাকে হোম অফিস একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, একটা কন্ডিশন দিয়ে দিল যে এদেশে যে আপনি আছেন মনে করা হবে যে আপনি আসলে বেইলে আছেন, জামিনে আছেন। জি, সোজা কথা এটাই। তো এখন বিষয়টা হলো বাইজা ওনার কোনো ডিটেলস তো আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু জানি না, তো এখানে বিষয়টা হলো যে উনি ইমিগ্রেশন বেইল তো অনেকভাবে হয়। সেটা হচ্ছে যে আপনি ইমিগ্রেশন বেইল যদি এখানে পার্টিকুলারলি বলা হয়েছে আন্ডার সুইটেবিলিটির আন্ডারে, যদি আপনি এটা আগেও ছিল যে আপনি যদি ওভারস্টেয়ার হন 14 ডেজের মধ্যে যদি আপনি সাবসিকুয়েন্ট একটা অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনটা সুইচ করা যাইতো বা কনসিডারেশন নেওয়া হতো। কিন্তু এটা আগেও ছিল, কিন্তু এখন যে চেঞ্জেসটা আসছে, তাহলে সমস্যাটা ছিল ওখানে আপনি যখন স্কিল ওয়ার্কারে সুইচ করতে যাবেন, আপনাকে ওইটা সুযোগ দেওয়া হচ্ছে আর উইথিন 14 ডেজের মধ্যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশনের। বাট কিন্তু আপনি যখন স্কিল ওয়ার্কার অন্যান্য অ্যাপেন্ডিক্স FM যে ক্যাটাগরিগুলো আছে ওখানে আবার বলা আছে যদি আপনি ইমিগ্রেশন বেইলে থাকেন তাহলে আপনি সুইচ করতে পারবেন না। তাহলে ওই সুযোগ থাকার পরেও আসলে কিন্তু ইমিগ্রেশন বেইল থাকার কারণে সুইচ করতে পারতো না। কিন্তু স্টেটমেন্ট অফ চেঞ্জ এই বিষয়ে ক্লিয়ার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে না, যদি ইমিগ্রেশন বেইল থাকেও সেক্ষেত্রে যদি 14 ডেজের মধ্যে নিউ অ্যাপ্লিকেশনটা করে, তাহলে সেটা কীরকম, যদি সে ফর এক্সাম্পল আপনার ভিসা এক্সপায়ার যেদিন হলো এর আগে ইন টাইম আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, তো ইন টাইম অ্যাপ্লিকেশনটা যখন রিজেক্ট বা রিফিউজ হবে, সো ওই ডেট থেকে আপনি 14 ডেজের মধ্যে যদি আরেকটা অ্যাপ্লিকেশন করেন এবং সে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকা অবস্থায় ডিসিশন না হওয়া আগে যদি, কারণ তখন আপনি চাইলে সুইচ করতে পারবেন। এখন বিষয়টা হলো আপনার, এখন আমাদের অনেকে তো অ্যাসাইলাম যারা করে তাদেরও তো অ্যাসাইলাম বেইলে দিয়ে দেয়। রাইট, এক্স্যাক্টলি। অ্যাসাইলামের যে বেইলটা, এখানে যদি আপনি যদি অ্যাসাইলাম করে থাকেন 3C লিভ বা লিভ টু রিমেন না থাকা অবস্থায়, যদি ওই অবস্থায় অ্যাসাইলাম দিয়ে থাকে বা ইমিগ্রেশন বেইল দিয়ে থাকে, সেটা জাস্টিফাইড না, সেটা আপনারা লিগ্যাল অ্যাডভাইস নেবেন এবং সেটা প্রোটোকল মেনটেন করলে সেই ইমিগ্রেশন বেইলটা উঠে যাবে। এবং আসেন এখন যদি এখানে যেই বিষয়টা, যদি 14 দিনের যেই ওভারস্টেয়ার বেইল যে ইয়েটা থাকে, এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি পার্টিকুলারলি এখানে যদি 14 দিনের রিফিউজ হওয়ার পরে ইন টাইম অ্যাপ্লিকেশন করছেন কিন্তু ওটা রিফিউজ বা রিজেক্ট হলো, ওই রিফিউজের ডেট থেকে 14 দিনের মধ্যে যদি আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেটা যখন পেন্ডিং থাকবে ডিসিশন হওয়ার আগ পর্যন্ত, তখন আপনি মূলত
আপনি সুইচ করতে পারবেন। আপনারা জেনে থাকবেন যখন একটা ডিসিশন হয়, নেগেটিভ ডিসিশন আসে, তখন কিন্তু ইমিগ্রেশন বেল সাথে সাথে দিয়ে দেয় রিফিউজ হওয়ার সাথে সাথে। মূলত এই ফ্যাসিলিটি। তবে এখানে একটু বলে রাখি, যেমন আপনি সুইচিং এর ক্ষেত্রে, স্কিল ওয়ার্কার বা অন্যান্য ক্ষেত্রে অন্য কোনো রিকোয়ারমেন্ট মানে অন্য ধরনের আর ইয়ে নেই। এখানে স্পাউসের বিষয়ের ক্ষেত্রে বলা আছে যে স্টেটমেন্ট অফ চেঞ্জে, সেক্ষেত্রে আপনি ইউকেতে 6 মান্থ মিনিমাম কিন্তু পার হইতে হবে। ওকে, আর অন্যান্য ক্ষেত্রে 6 মান্থের কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে ওকে, না থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। আমি আমার জানি না কোন প্রোগ্রামে বলেছিলাম, সুপ্রিয় দর্শক, আমি অনেক আগে এই কথাটা বলেছিলাম যে আমি সবসময় একটু অপটিমিস্টিক। সেটা হচ্ছে যে যখন ইউকে গভর্নমেন্ট সবসময় বলে যে আমরা টাফেন করব, রুলস টাইটার করব এবং সব কিছু খুব ইমিগ্রান্টদের অ্যাগেনস্টে করতেছি, তারা কিন্তু ভেরি সাবসিকুয়েন্ট মোমেন্টেই এমন কিছু ফানি রুলস নিয়ে আসে যেটা আসলে ইন টার্মস মানে এটা কিন্তু টার্ম ওয়াইজ এটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে। এখানে কিন্তু এই যে গত যে 9th of July যেগুলো দিছে সেখানে অনেক কিছু কিন্তু আশার আলো আনতেছে। থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। আপনার কাছে আসবো আমি। জি, অ্যাডভোকেট দাদা তপন কুমার বিশ্বাস, আপনার কাছে আসতে চাচ্ছি যে আমরা গত পর্বে অনেকগুলো আলোচনা করেছি যে বাংলাদেশের একটা সার্টেন টাইম যদি আমার জমিটা বেদখল থাকে, সেটা 12 বছর হলে বা একটা সময় বেদখল থাকলে, তখন আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই এবং আমাদের এটা কিন্তু এইখান থেকে বাংলাদেশের এই প্রপার্টি ম্যানেজমেন্টগুলো ইটস ভেরি টাফ। সো এই ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, এই রকম যদি আনফরচুনেট সিচুয়েশনে কেউ পড়ে, সেক্ষেত্রে এই যে নিজের ভূমির বেদখল হওয়া থেকে কিভাবে আপনাকে সেভ করবেন বা নিশ্চিত করতে পারবেন যে আপনার জমি সেফ আছে? জি, ধন্যবাদ ইমতিয়াজ ভাই। এইখানে হচ্ছে যে আমরা যেহেতু প্রবাসে থাকি, আমাদের জমিতে ফিজিক্যালি আমি দখল করতে পারি না বা দখলে থাকতে পারি না, কিন্তু দখলের বেশ কিছু শর্ত আছে। সেটা হচ্ছে আমাকে যে সবসময় প্রত্যেকটা জমি দখলে থাকতে এমন কোনো কথা নেই। যেমন আমি 5টা বাড়ি মালিক, আমি এক রাত্রে 5টা বাড়িতে কিন্তু ঘুমাতে পারি না। আমি একটা বাড়িতে ঘুমাই আর 4টা বাড়ি ভাড়া দিই। তো দখল ব্যাপারটাও তাই, যে আমি আমার জমি যদি কাউকে ভাড়া দেই, কাউকে যদি আবাদি জমি হয় বর্গা চার্জ দিলাম বা কোনো কেয়ারটেকার রাখলাম, সেটা করতে হবে ডকুমেন্টারি। যেমন ভাড়া দিলে ভাড়াটিয়া চুক্তি করতে হবে, কেয়ারটেকার রাখলে কেয়ারটেকারের বেতন ভাতা নির্ধারণ করে আমাদের একটা চুক্তি করতে হবে, অথবা জমি যদি থাকে আবাদি জমি চাষবাদ করার জন্য দিই, সেই ক্ষেত্রে তার সাথে আমাদের একটা চুক্তি করতে হবে। ফলে যখন এই চুক্তিগুলো করা হবে, এই চুক্তি বলবৎ থাকা অবস্থায় যদি ওই লোক 12 বছর কেন 100 বছর যদি চাষ করেন বা 100 বছর যদি আমার ভাড়াটিয়া থাকেন, তিনি ভাড়াটিয়াই থাকবেন, তার কোনো রাইট হবে না ওই জায়গাটা দখলের ব্যাপারে, কারণ তিনি সবসময় ভাড়াটিয়া। কারণ এই চুক্তিটাই প্রমাণ করে যে উনি আমার প্রতিনিধি বা আমার আন্ডারে আছেন। ফলে আমাদের যখন এই কোনো জায়গা জমি কারো কাছে দিতে হয় বা কাউকে দেখাশোনার জন্য দায়িত্ব দিতে হয়, আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যেন কোনো ডকুমেন্টারি কাজ সম্পন্ন করি, যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা আনা হয়। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আবার আসবো, যেটা আমাদের একটা আইন আছে যে যদি পর্যায়ক্রমে মানে একাধিকভাবে যদি আপনি যদি আপনি ট্যাক্স না দেন, ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা যদি না দেন, কনসিকুয়েন্সটা কি আসবে এবং এটার ব্যাপারে আপনি আমার দর্শকদেরকে কিভাবে? জি, ধন্যবাদ। এটা আগে যে আইনটা ছিল সেখানে ছিল যে পরপর 3 বছর ট্যাক্স না দিলে ওই ট্যাক্সটা মৌকুফ হয়ে যায়, নেক্সট বছর এটা আমাকে দিতে হবে। কিন্তু নতুন যে আইনটা করা হয়েছে, ভূমি উন্নয়ন কর সংশোধনী আইন, সেখানে বলা হয়েছে যে আপনি যদি পরপর 3 বছরের ভূমি উন্নয়ন কর না প্রদান করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে গভর্নমেন্ট একটা মামলা করবেন, পিডিআর একটা মামলা করবেন, যে আইনের বলে আপনার কাছ থেকে সেই ট্যাক্সটা আদায় করা হবে। এখন এই ক্ষেত্রে গভর্নমেন্ট সেখানে আবার ওর উপর একটা কর আরোপ করবেন, আমরা সুদও বলতে পারি, যেটা 6.25% সুদ আরোপ করে একটা মামলা করবেন। এই মামলাটা করায় গভর্নমেন্ট তার টাকাটা আদায় করার জন্য চেষ্টা করবেন। এখন এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে কি, যেহেতু গভর্নমেন্ট আমার এগেনস্টে মামলাটা করবেন, তার মানে কিন্তু গভর্নমেন্ট টাকাটা আদায় করেই ছাড়বেন। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় টাকাটার সাথে সাথে পরিশোধ করে দেয়া। পরিশোধ করলে এই মামলাটার সাথে সাথে উইথড্র হয়ে যাবে। আর যদি আমরা না দেই, সেক্ষেত্রে হবে কি, যে গভর্নমেন্ট যদি মামলাটা উইন করে, আমি যদি টাকা নাই দিই, তখন গভর্নমেন্ট এই জায়গাটা বিক্রি করে বা এই জায়গাটা দখল করে সে টাকাটা কিন্তু আদায় করতে পারবেন।
এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে যদি কোনো ভূমি আমরা মালিক হই সেক্ষেত্রে আমাদের নিয়মিত কর পরিশোধ করতে হবে, ডকুমেন্ট সবসময় ক্লিয়ার রাখতে হবে। ধন্যবাদ আপনাদের। যে আপনি ডকুমেন্টের কথাই বলেছেন, যে এই যে একটু আগে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে বেদখল হওয়ার ক্ষেত্রে আপনি বলেছেন যে রেন্ট এগ্রিমেন্ট বলেন বা কাগজপত্রে লিখিত আকারে থাকতে হবে, বাট এছাড়া আপনি আর স্পেসিফিকভাবে আমার দর্শকদেরকে বা যারা আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি আছি, প্রবাসী আছি, তাদের ক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি কোন নথিগুলোর প্রতি গুরুত্ব আরোপ করবেন? ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। কারণ হচ্ছে কি আমরা সাধারণত চিন্তা করি কি যে একটা জমি আমি কিনেছি তো আমি মালিক হয়ে গেলাম। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে প্রযোজ্য না। আপনাকে কিছু ডকুমেন্ট, একদম সার্টেন ডকুমেন্ট রাখতে হবে এবং এই ডকুমেন্টগুলো আপনার নামে স্পেসিফিকলি থাকতে হবে। সেটা হচ্ছে, আমি একটু ধারাবাহিকভাবে বলি, আপনি যদি কোনো জমি ক্রয় করেন, ক্রয়ের ক্ষেত্রে কী হবে, প্রথম শর্ত হচ্ছে আপনার দলিলটা থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই ক্রয় মূল্যে জায়গাটা আপনার নামে মিউটেশন করতে হবে। মিউটেশনের পর এই মিউটেশন মূলে আপনার নামে যে নতুন খতিয়ান খোলা হবে, এই খতিয়ানের পর আপনাকে খাজনা দিতে হবে, ভূমি উন্নয়ন কর, যেটা খাজনা বা ভূমি উন্নয়ন কর বলে। এবং বললেন জি, এই ভূমি উন্নয়ন করটা আপনাকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে একটা দলিল থাকতে হবে, ভ্যালিড ডকুমেন্ট, যে আপনি কোন সূত্রে মালিক হলেন। হয়তো আপনি ক্রয় সূত্রে হলেন অথবা দান সূত্রে বা অন্য কোনো সূত্রে হলেন, সেই ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। 2 নাম্বারটা হচ্ছে মিউটেশন পর্চা। 3 নাম্বার হচ্ছে লেটেস্ট দাখিলা, আপনার নামে দাখিলা থাকবে যে আপনি ওখানে মালিক আছেন লেখা থাকবে। এরপরে চলে আসি চতুর্থ নাম্বারে। চতুর্থ নাম্বারটা হচ্ছে কি, আপনি যেহেতু প্রবাসী, সেই ক্ষেত্রে ওই জায়গাটা আপনি যাকে যে উদ্দেশ্যে দিচ্ছেন সেই সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট হোক, সেটা বাড়ি ভাড়া এগ্রিমেন্ট অথবা কেয়ারটেকার অথবা চাষবাস অথবা কলকারখানা, যে কোনো ধরনের এগ্রিমেন্ট থাকতে হবে। এই 4টা ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে, আপনি মোটামুটিভাবে ধরে নিতে পারেন যে যদি আপনার এগেনস্টে কোনো ঝামেলা হয় আপনি ডিফেন্ড করতে পারবেন। এরপরে আমাদের দেশে যেটা থাকে, যদি ইউটিলিটি বিলগুলো আপনার নামে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, সেটা হচ্ছে পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বা যদি কোনো ফ্ল্যাট বাড়ি হয় সেই ক্ষেত্রে ফ্ল্যাটের যে আপনাদের যে ইউটিলিটি সার্ভিসটা দেওয়া বা সার্ভিস চার্জ দেওয়া, এটা আপনার নামে আপনি যদি রসিদটা রাখেন, এটা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। ধন্যবাদ আপনাদের। জি, ধন্যবাদ দাদা, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দর্শক, এই জিনিসগুলো, এই কাগজপত্রগুলোকে যদি আপনাদের হাতে থাকে তাহলে ধর আমাদের যে বেদখল হওয়ার যে চরম ভয়, এটা থাকবে না। জি, একজন আমরা যাদের জন্য আমাদের অনুষ্ঠান, একজন দর্শকের কল নিয়ে আসবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। জি ভাই, আমার নাম মিজানুর রহমান। জি মিজান ভাই বলেন। জি, আমি এই যে তপন বাবুর সাথে একটু কথা বলতে চাই। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলেন প্লিজ। জি জি মিজান ভাই, আপনি বলেন, তিনি শুনছেন আপনার কথা। আপনি খাজনার ব্যাপারে, ভূমি খরের ব্যাপারে বলছিলেন। এখন সমস্যা হলো, যেমন আমি একটা জায়গা কিনছি, এটা আমার দলিল আছে, এবং আমার নামে রেকর্ড হয়ে গেছে। এই যে সরকারি ভাবে যে রেকর্ড যেটা হয় সেটাও হয়ে গেছে। জি, তারপরে আপনার প্রশ্নটা কি ভাইয়া? কিন্তু এখন এই ভূমি ট্যাক্স দিতে দেওয়া যাচ্ছে না, বলতেছে তাদের গেজেট আসে নাই। ওকে, জি ধন্যবাদ। বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্নটা কি? আর কোনো প্রশ্ন আছে মিজান ভাই? না, প্রশ্নটা হচ্ছে, আপনি যে বললেন যে আপনি ভূমি ট্যাক্স না দিলে এটা একটা ইলিগাল জিনিস, যে আপনার জমি আপনি ভূমি ট্যাক্স দিলেন না। কিন্তু আমি বারবার অ্যাপ্রোচ হচ্ছি, যেহেতু আমার জায়গা আমার নামে রেকর্ড হয়ে গেছে, রেকর্ড বলতে সরি, এই যে মার্জরিফের যে প্রিন্ট পোর্শন যেটা, সেটা পেয়ে গেছি। জি জি, কিন্তু তারা খাজনা দেয় না, বলে খাজনা দিলে সেই আগের মালিকের নামে নিতে হবে, যেহেতু আমরা গেজেট পাই নাই। জি, আপনার অর্থাৎ আমি যে প্রিন্ট পোর্টটা পাইছি, এই প্রিন্ট পোর্টটার কনফার্মেশন এই খাজনা নেওয়ার অফিস, যেটা তহসিল অফিস বলে, তারা বলছে তারা পাচ্ছে না। জি, আচ্ছা, তাহলে আপনি এখন কি করবেন, এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ, আপনি দেখতে থাকুন, উনি আপনার উত্তরটি দিবেন। থ্যাংক ইউ মিজান ভাই কল করার জন্য। জি জি, আচ্ছা, আপনি যে প্রবলেমটা বলছেন সেটা হচ্ছে যে জাস্ট লেটেস্ট যে জরিপ হয়েছে, এই জরিপে আপনার নামে রেকর্ড হয়েছে। তো ওই অফিসাররা ঠিকই বলেছেন, কারণ এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গেজেট হিসাবে পাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না। কারণ হচ্ছে এর উপর বিভিন্ন আপত্তি আসতে পারে, সেটা শুনানি হতে পারে, বিভিন্ন ধাপ আছে, প্রসেস আছে। আপনার সবচেয়ে ভালো কাজ হবে যেটা, যে আপনি যার কাছ থেকে জায়গাটা কিনেছেন তার নামে যে পর্চাটা আছে, ওই পর্চাটা নিয়ে, দলিলটা নিয়ে আপনি ওইখান থেকে মিউটেশন করে ফেলেন জায়গাটা।
এই জন্য আমি বারবার আপনাদের সবাইকে বলি, সবার অবগতির জন্য, যে মিউটেশনটা হচ্ছে বর্তমানে মিউটেশন ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে মিউটেশন। জি, আপনার ধরেন এই যে আপনি বললেন যে মাঠ জরিপটা হয়ে গেছে, মাঠ জরিপ বলি বা তসদিক পর্চা বলি, এই জরিপটা ফাইনাল গেজেট হয়ে আসতে হয়তো ধরে নিতে হবে যে আমাদের কমপক্ষে 2 বছর লাগবে বা 3-4 বছর লাগতে পারে। এই 3-4 বছর আপনি কিভাবে খাজনা দিতে পারবেন না, অথবা দেখা গেল যে এই জায়গার মালিক অন্য কারো কাছে সেল করতে পারবে। আবার 3 বছরের একটা যেহেতু নতুন আইন আছে, এবার মামলা হয়ে যাবে গভর্নমেন্ট। রাইট। এই জন্য আপনার জন্য সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে যে আপনি ওই পুরনো পর্চা দিয়ে, মানে যার কাছ থেকে কিনেছেন তার নামের পর্চা নিয়ে, আপনার দলিল নিয়ে আপনি এখানে এসি ল্যান্ডের কাছে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করবেন। উনি আপনার নামে মিউটেশন দিয়ে দেবেন, তখন আপনি ওর উপর খাজনা দিতে থাকবেন। পরবর্তীতে এটা যখন ফাইনাল পাবলিকেশন হবে, আপনি যেটা বলেন মাঠ জরিপ হয়েছে, তখন আপনার নামে যখন রেকর্ডটা হয়ে যাবে, অটোমেটিক আপনার নামে ওটা ট্রান্সফার হয়ে যাবে। একটা প্রশ্ন, যে মিউটেশন করতে কতদিন লাগে? মিউটেশন করার আসলে আমাদের সরকারি অফিসের যে নিয়ম কানুন আছে, আপনার 1 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় কি যে অফিসে তো প্রচুর কাজের চাপ থাকে, অনেক যাচাই বাছাইয়ের বিষয় থাকে। কারণ হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আর লাল ফিতার দৌড়ত্ব তো আছেই, সেটা আমরা অন এয়ারে না বলি, আমাদের ধরে নিতে হবে আর কি। তো এই ক্ষেত্রে আপনাকে একটু পার্সিউ করতে হবে আর একটু সময় ব্যয় করতে হবে। ধন্যবাদ। তাহলে আশা করা যায় যে 2-3 মাসের মধ্যে পেয়ে যাবে। তাহলে আমরা ওই 3 বছরের যে একটা প্রবলেম আছে সেটাই না। জি, আকবর বিন সিদ্দিক, আপনার কাছে কুইকলি আসবো, আমাদের ব্রেকে যেতে হবে। তার আগে আপনি যদি ইফ ইউ ক্যান কনক্লুড দিস কুইকলি। একজন আমাদের ভাই প্রশ্ন করেছেন ইলফোর্ড থেকে, সেটা হচ্ছে যে উনি এখন গ্রাজুয়েট ভিসা আছেন, ওনার এই মুহূর্তে একটা বেবি হয়েছে, তো এক্ষেত্রে তার বাচ্চার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে কিনা? আমরা যদি শেষ না করতে পারি তাহলে আমরা কন্টিনিউ করব। জি, অবশ্যই পারবে। এখানে একটু বলে রাখি যে গ্রাজুয়েট ভিসার যে রিকোয়ারমেন্টটা, যদি আপনি কোনো ডিপেন্ডেন্ট ক্যারি করতে চান, আনতে চান গ্রাজুয়েট ভিসাতে, তাহলে এই ডিপেন্ডেন্টটা আপনাকে মূলত আপনার স্টুডেন্ট ভিসাতে থাকা লাগবে। যারা আপনার প্রিভিয়াস স্টুডেন্ট ভিসা ছিল তাদেরকে শুধুমাত্র গ্রাজুয়েট ভিসা আনতে। এক্স্যাক্টলি। তো এখন সেক্ষেত্রে কোয়েশ্চেন থেকে যায়, তাহলে আমার বাচ্চা তো যদি গ্রাজুয়েট ভিসার সময় হয় তাহলে কি হবে? এই ব্যাপারে হোম অফিসের কোনো রুলস বা গাইডেন্স ছিল না এর আগে, যদিও বাচ্চা হলে দিত ভিসা বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড কনসিডারেশনে নিয়ে। বাট এখন 9th of জুলাইতে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ, আমি আপনার কাছে যে আলোচনা করছিলাম, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্টুডিওতে যে নাম্বারটি দেওয়া আছে কল করতে পারবেন, অথবা টেক্সট ফোন নাম্বার অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যদি বাংলাদেশের জমি জমা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারেন। আমাদের যিনি অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস আছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাপিলেট ডিভিশনের, তিনি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমার পাশে যিনি আছেন ইমিগ্রেশন অ্যাডভাইজার অথবা ফ্যামিলি লয়ের এক্সপার্ট, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা উত্তর দিব। বিরতির আগে যে প্রশ্নটিতে ছিলাম আকবর বিন সিদ্দিক, আপনি যদি একটু কন্টিনিউ করেন, যে গ্রাজুয়েট রুটে আছে, ওনার একটা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে ওনার জন্য স্কোপ কতটুকু? আপনি ব্যাখ্যা শুরু করেছিলেন, বাট একটু যদি কনক্লুড করেন। জি, থ্যাংক ইউ জনাব ইমতিয়াজ ভাই। যেটা বলতেছিলাম, যে বাচ্চা যদি গ্রাজুয়েট ভিসা অবস্থা যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, যে আপনি পারবেন, যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জ 9 জুলাই যেটা আসলো, যেটা 3rd of August থেকে মূলত কার্যকর। তো আপনারা যদি কেউ জন্মগ্রহণ করে গ্রাজুয়েট ভিসাতে, আমরা জেনে থাকবেন যে 2 ইয়ার্সের জন্য হয়। ডিউরিং দিস টাইম বাচ্চা জন্মগ্রহণ করলে পারবেন। তো এখানে একটু যে ব্যতিক্রম ছিল বিষয়টা, এতদিন যাবৎ এই রুলসটা আসলে ছিল না। আগে রুলসটা ছিল এটাই যে আপনি যদি স্টুডেন্ট ভিসার আগে যে ছিলেন, আপনার যদি ডিপেন্ডেন্ট যারা আছে, একটা কল নিয়ে আসে আকবর বিন সিদ্দিক। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলে প্রশ্নটি করুন ভাই। আমার নাম রুহুল আমিন চৌধুরী। জি চৌধুরী সাহেব বলেন। বেনিফিট সম্বন্ধে প্রশ্ন করতে পারবো না। জি, কোনটা বিষয় বলুন? বেনিফিট। জি জি জি, অফ কোর্স, বলেন। আমার বড় একজন রোজা টাকা 2018 থেকে 2021, তাই আমার রেন্ট পে করছেন, তাই হাউজিং বেনিফিট ক্লেম করতে হয়। তাই 2021 তাই আমার হাউস রেজিস্ট্রেশন কি হচ্ছে একটু, আপনার একটু ভয়েসটা ডাউন করে বলেন, ইকো হচ্ছে একটু। আমার বড় একজন রোজা টাকা 2018 থেকে 2021 পর্যন্ত, জি, তাই বেনিফিট ক্লেম করছেন আমার রেন্টেশন অ্যাকাউন্ট। জি, তো তাই 2021 যাওয়া বাদে তাই আমার অ্যাড্রেস হাউজিং বেনিফিটও চেঞ্জ করছেন না। তো 2 সপ্তাহ আগে আমার ইউনিভার্সাল ক্রেডিটে আমার হয়েছে যে সে আমার কোনো হাউজিং বেনিফিট ক্লেম করবার। আমি বলছি না, তাই তো 2021 করতা, আমি তোমার কাছে বলছি না, হিসেবে আমি কামো আসলাম, আমি বেনিফিট স্টার্ট করছি 2024। জি।
এখন হোপত্র লোকে আমি যোগাযোগ করলাম বাজে দিকটা তাই নকল ক্লেম ওভার হয়েছে কোনো তো তুমি এটা চেঞ্জ করো না এখানে তখন তাই নকল আমি তো তোমার কথা তোমার সবাই তোমার তখন পয়সা দিয়েছি এর হারামি সময় তোমার তাই ওকে, আপনাকে এখন আমি যদি প্রশ্নটি করি, আপনাকে ডিডব্লিউপি আপনাকে চিঠি দিয়েছে যে ওখানে আরেকটা বেনিফিট চালু আছে, এই তো? জি। এখন আপনি কি করবেন? এটাই, আপনি তো একটা চিঠি পেয়েছেন নাকি? আমি চিঠি পাইছি এবং তারা ডেট দিয়েছে যে তাই আমার করে 2021 টাইম যাচ্ছেন কি এবং এই সময় আমি খামো আসলাম আমার কোনো বেনিফিট আসলাম না, আমি বেনিফিট ক্লেম করছি 2024। ওকে, দ্যাটস ফাইন। এখন আপনার প্রশ্নটা কি? হোপত্র লোকে হয়ে রাখি দেয় আমি গত মাসে গেছেন আমার করতে গেলে আমার ওখানে পয়সা দিয়েছেন ক্যাশ। আমি যতদিন আমার করে তাই আমার অ্যাকাউন্টে পয়সা দিয়েছেন 2021 পর্যন্ত। ওকে, আবার কিন্তু করে ক্যাশ দিয়েছেন। ওকে, যে ভাড়াটিয়া লজার ছিল আপনার, তিনি বলছেন যে আপনাকে ক্যাশ দিছে, এই তো? না কিন্তু আপনি যদি একটু শর্ট করি, আপনি তো প্রশ্নটি হচ্ছে যে আপনি 2024-এ ক্লেম করছেন, উনি তো এখনো ক্লেম করে যাচ্ছে, তাই না? উনি ক্লেম করে যাচ্ছে কি? উনি তো আর এখানে থাকছে না। না। ওকে, দ্যাটস ফাইন। এখন আপনার স্পেসিফিক প্রশ্নটা কি বলুন? টাইম 21 ও আমার করতে গেছেন কি? হ্যাঁ, এখন প্রশ্নটি কি আপনার? আমি যতদিন আমার করে আসতা তাই আমার অ্যাকাউন্টে পয়সা দিছে। জি, আমি শুনেছি। তখন আমি কিটা করতাম? কিন্তু এখন আপনি কি করবেন এটাই তো আপনি অলরেডি বলছেন, এক্সপ্লানেশন দিয়ে ফেলছেন, তাই না? ওকে, আপনি কিভাবে জানলেন যে উনি বলছে যে ক্যাশ দিত আপনাকে? না, আমি তো জিজ্ঞাসা যে ডিডব্লিউপি তারা তোলা কোয়েশ্চন করে আমারে তো তুমি কি এটা চেঞ্জ করছো না? আমি বললাম না, আমরা ওটা কত তোমার করতে 6 বছর আগে ক্লেম চেঞ্জ করছো না, এটা কিটা মতো বলি কিটা মতো আমি তো তোমার করে ওকে আসলাম পয়সা দিছে ক্যাশ। জি, আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি করবেন সেটাই আপনার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমাদের যে কোনো একজন আপনার প্রশ্ন উত্তর দিব। জি, থ্যাংক ইউ। জি, আকবর বিন সিদ্দিক, আমি যদি আপনাকে একটু অ্যাড করি এই দর্শকের প্রশ্নটা দিয়ে নিই, সেটা হচ্ছে যে এখানে ভেরি সিম্পল, এখানে একটা ডিসপিউট, ওনার যে ডিডব্লিউপি স্পট করেছে যে এখানে অন্য কেউ বেনিফিট ক্লেম করতেছে, নিশ্চয়ই এখানে উনি বলছেন যে না 2021-এ চলে গিয়েছে, তো সেক্ষেত্রে ওনার যদি এটাই সত্য হয়ে থাকে যে 2021 থেকে কেউ এখানে থাকছে না এবং উনি বেনিফিটও ক্লেম করেননি, 2024 থেকে উনি ক্লেম করছে, সো সেক্ষেত্রে ওনার যে অনেস্ট এক্সপ্লেনেশনটা সুন্দরভাবে ডিডব্লিউপিকে দিতে হবে। আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে আপনি যে কোনো একজন সলিসিটর বা যারা হাউজিং নিয়ে এইসব বেনিফিট নিয়ে কাজ করে তাদের সাথে দেখা করে এইটার খুব সুন্দরভাবে একটা রেসপন্স দিতে হবে, আদারওয়াইজ একটা বেনিফিট ফ্রডের একটা ইস্যু আসবে এবং যে কেউ না আইদার যে ছিল সেও করে থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হওয়া দরকার আছে। এছাড়াও আপনি যদি কোনো পেইড সলিসিটরের কাছে না যেতে পারেন তাহলে নিয়ারেস্ট কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর কাছে গিয়েও আপনার কথাগুলো বলতে পারেন, এটা ওয়াইজ হবে রেদার দেন আপনি নিজে কোনো উত্তর দেওয়ার চেয়ে। যে আকবর বিন সিদ্দিক আপনি বলছিলেন যে কথাটা যে যেতে পারবে যারা পিএসডব্লিউতে আসে তাদের বাচ্চা হলে তারা যেতে পারবে। আপনার প্রতি একটা সুন্দর কোশ্চেনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে যদি বাচ্চা রেখে দিলেন হাজব্যান্ড অথবা ওয়াইফ যে পিএসডব্লিউতে নাই, তার সিচুয়েশনটা কি হবে? এবং আমি বেশ কিছু প্রোগ্রামে বলেছি যে এই আইনটা ত্রুটিপূর্ণ আমার কাছে মনে হয়। না, অ্যাবসলিউটলি আপনি যেটা বলেন আসলে এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। জি, অ্যাবসলিউটলি আসলেই ত্রুটিপূর্ণ। যে এখন ইভেন যে বাচ্চাদের যেটা আপনি বললেন, দেখেন তাদের ড্রাফটিং বা পলিসি কতটা ব্যাডলি ড্রাফটেড। আপনি বাচ্চার বিষয়টা এতদিন কিন্তু ক্লিয়ার কোনো রুলস বা গাইডেন্স ছিল না, এবং আমরা এটা ফেস করতেছি স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রেও, যারা কেয়ার ওয়ার্কার্স আছে এবং অনেক ফ্যামিলিকে ডিপেন্ডেন্ট রিফিউজাল পাচ্ছে, সো এই জায়গাটা তাদের কি করা উচিত আপনি একটু কাইন্ডলি বলবেন প্লিজ। জি, এখন আপনি যে বললেন হাজব্যান্ডের বিষয়টা, তো হাজব্যান্ড যদি আসলে আনফরচুনেটলি যদি স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে না থেকে থাকে তাহলে ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাড হইতে পারে না, তবে উনি ডিসক্রিপশনারি লিভ চাইতে পারেন, যেহেতু এখানে কম্পেলিং অ্যান্ড কনসার্নেট রিজন তো আছে আর প্রাইভেট লাইফের বিষয় আছে, তো ডিসক্রিপশনারি লিভ তো চাইতেই পারেন, সেটা তো সবসময় ওপেন আছে, যেহেতু বাচ্চা আছে, বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন কনসিডারেশনে আছে, তো সব মিলে উনি অন্য রুটে আসলে অ্যাপ্লাই করবেন। বাট আনফর্চুনেটলি উনি যদি ডিপেন্ডেন্ট হিসেবে চান সেটা আসলে উনি এলিজিবল না, রিফিউজ না, আমার মনে হচ্ছে এখানে রিজেক্টই করে দেবে, অ্যাপ্লিকেশন ইনভ্যালিডই করে দিতে পারে, কারণ এলিজিবিলিটির মধ্যে পড়ে না। আর বাচ্চার যেটা বললাম, এখন তো আসলে এটা এতদিন কোনো এক্সপেনশন ছিল না। যদি এখানে সরি আকবর বিন সিদ্দিক, আমি আপনাকে একটু অ্যাড করতে চাই, যদি আপনি রিফিউজ করুক
রিজেক্ট করুক, আমি বরঞ্চ এটাকে বলবো যে যদি কারো ভিসা অ্যাপ্লিকেশন এই যে ডিপেন্ডেন্ট নিতে পারবে না তার জন্য যদি রিজেক্ট করে দেয়, রিফিউজালের চেয়ে আমার মতে রিজেক্ট করে দেওয়া খুব ভালো। কারণ হচ্ছে যে হ্যাঁ একটা ভয়ের জায়গা থাকে, সেটা হচ্ছে যে আপনাকে 3Cটা কার্টেল হয়ে যেতে পারে, আপনার লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। যে একটা কল নিয়ে আসি, তারপর আমরা কন্টিনিউ করছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা প্লিজ। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি, প্রশ্নটা হচ্ছে কি, আমি একটা গাড়ি কিনছিলাম। জি। আর 3 মাস আগে একটা গাড়ি কিনছিলাম। গাড়ি আমারে মানে 1 বছর গ্যারান্টি দিছে, কিন্তু গাড়ি আমাকে যখন বেচছে কি এটা ফল্টেড গাড়ি দিছে। যেদিন আমি গাড়ি আনছি আপনি এটা কি গ্যারেজ থেকে কিনছেন? হ্যাঁ, গ্যারেজ থেকে। এটা কি গ্যারান্টি না ওয়ারেন্টি? ওয়ারেন্টি। ওকে। ওয়ারেন্টি 1 বছরের ওয়ারেন্টি দিতে, কিন্তু তারা নেক্সট ডে আমি গাড়ির ফল পাইয়া তার কাছে লইয়া গেছি। তারা কইছে যে তুই আমরা ঠিক করে দিব। জি। 12 দিন গেছি, 12 দিন যাওয়ার পরে কইলো যে গাড়ির আমরা পার্টসের অর্ডার দিছি। আমার কথাটা বুঝবেন প্লিজ। জি জি বলুন। পার্টসের অর্ডার দিছি, পার্টস কাল পরশু লাগা আসবো, আইব তে বাদে গাড়িটা নিব, তুমি আজকে গাড়ি দিয়ে যাবো। তো গাড়ি লইয়া আইছি, 2 দিন বাদে গাড়ি নিয়ে দিছি আবার। 3 দিন 4 দিন দেখিয়া হইলো গাড়ি সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে যাও। আনছি, আনার পরে সেম প্রবলেম, সিগনাল উঠে কি যে ইউ নিডেড ইঞ্জিন রিপেয়ার, ইঞ্জিন ফল্ট, ইউ নিডেড রিপেয়ার। আলটিমেটলি কি হয়েছে সেটা বলেন। আমি তো বুঝতে পেরেছি যে আপনার ডিসপিউট অ্যারাইজ করছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে। বলুন এখন 3 সপ্তাহ দিয়েছে তারা কাছে গাড়ি, 3 সপ্তাহ হয়ে গেছে গাড়ি তাদের কাছে, কিন্তু আইজনের কাইল কইয়ারি তারা গাড়ি এখনো দিতেছে না। আমি এখন আমরা চিঠি লিখছি তাদের কাছে যে উই নিড ফুল রিফাউন্ড ব্যাক স্যার। আমরা এখন আমরা কি করতে পারি? তারা যদি আমার করে নাকি এটা। জি ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। আপনি জি 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 আপনার এখন করণীয় কি? আপনি অলরেডি তাদেরকে চিঠি লিখেছেন, তারা কোনো উত্তর দিচ্ছে না, 3 সপ্তাহের উপরে গাড়িটা আছে, আপনার কোনো গাড়িও দিচ্ছে না এবং তারা এটাকে সর্ট আউটও করতেছে না। সেক্ষেত্রে আপনার কি করণীয়? কনজিউমার প্রোটেকশন কতটুকু আপনার আছে? আমি পয়সা দিছি, আমি ব্যাংক কার্ড দিয়ে পয়সা দিছি, মানে ক্যাশ না, যে ব্যাংক কার্ড দিয়েছি আর কি। ওকে, দ্যাটস ফাইন। আপনি পয়সা দিয়েছেন না দিয়েছেন, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট ইস্যু যেটা তাদের যে সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার কথা আপনাকে সেটা দিচ্ছেন, আপনার এখন কি করণীয়? জি, আমি কি করতে পারি? পয়সা দিতেছে না। জি থ্যাংক ইউ। ওকে ভাই। জি বেশ, আমরা যে কথাটি বলতেছিলাম যে আপনাদেরকে যাদের স্কিলড ওয়ার্কার ডিপেন্ডেন্ট অথবা কেয়ার ওয়ার্কার্সদের ডিপেন্ডেন্ট অথবা এখানে আসতেছি যে পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট যে কথাটি নিয়ে এখন বলছিলাম যে বাচ্চা যদি হয়ে যায় সেক্ষেত্রে তো প্রাইভেট লাইফ স্ট্রংলি ডিমান্ড করে। আমার কথাটি ছিল অন্য জায়গায়, সেটা হচ্ছে যে যারা ডিপেন্ডেন্ট হিসেবে কেয়ার ওয়ার্কার্স বলেন বা স্কিলড ওয়ার্কার যেখানে ডিপেন্ডেন্ট অ্যালাউড না, এই জায়গাটিতে যদি আপনাদের ভিসা কখনো রিফিউজ হয় অথবা রিজেক্ট হয়, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের উচিত হবে যে এই যে রিফিউজাল অথবা রিজেকশনটাকে চ্যালেঞ্জ করে জুডিশিয়াল রিভিউর দিকে যাওয়া। আমি বুঝতে পারি অ্যাজ এ সলিসিটর যে আপনাদের এটার জন্য অনেক ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকবে এবং অনেক টেনশন থাকবে, যেহেতু 3G লিভটা কার্টেল হয়ে যাবে। কিন্তু আপনারা ছেড়ে দিবেন না, কারণ হচ্ছে যে হিউম্যান রাইটস অ্যাক্ট বলেন বা ECHR বলেন, এখনও কিন্তু এটা শেষ হয়ে যায়নি। এটার আলোকেই এই যে ত্রুটিপূর্ণ আইনটা, এই আইনটা একটা না একটা সময় চেঞ্জ হবে। বাট আপনাদেরকে যে কাউকে দলবদ্ধভাবে অথবা একা হয়ে আসতে হবে এই আইনটাকে চ্যালেঞ্জ করার জন্য। কারণ হচ্ছে আপনারা যদি চ্যালেঞ্জ না করেন, এটা কোনো প্রকার রিজনেবল এক্সপেকটেশন না যে একজন অ্যাপ্লিক্যান্ট এই দেশে এসেছেন, তার ওয়াইফ অথবা হাজব্যান্ড আছে, তিনি কেয়ার ওয়ার্কার্স বিষয়ে সার্ভ করতেছেন, কিন্তু এখন হাজব্যান্ডকে অথবা ওয়াইফকে চলে যেতে হবে। ইভেন আমরা এমনও দেখেছি যেখানে চিলড্রেন আছে তাদেরকেও রিফিউজাল দিয়ে উইদাউট এনি, তারা বলে যে আমরা সেকশন 55 অ্যাপ্লাই করেছি বাচ্চাদের জন্য এবং আর্টিকেল 8 অ্যাপ্লাই করেছি। আসলে টেকনিক্যালি এটা তারা মেয়ারলি তারা মেনশন করে, বাট তারা এটাকে এই রুলটাকে অ্যাপ্লাই করার জন্য যে ডিসক্রিপশন অ্যাপ্লাই করা দরকার, যেটা গাইডলাইন্স আছে, কেস ওয়ার্কিং গাইডেন্সেও কিন্তু আছে যে তারা ডিসক্রিপশন অ্যাপ্লাই করবে, সেটা তারা মোস্ট অফ দ্য ক্ষেত্রে করে না।
যেক্ষেত্রে আমরা এটাকে আমি এমফাসাইজ দিয়ে আপনাদেরকে বলছি যে কোনো সলিসিটরের কাছে গিয়ে এটাকে এই আইনটাকে আপনারা চ্যালেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটার কোনো রেমেডি হবে না। জি আকবর বিন সিদ্দিক, আপনি আপনার কাছে আসতে চাই এখনই, যদি আপনি আর কিছু না বলার থাকে এটার উপরে। জি না যেটা আপনি ওকে, আপনি যদি আমাকে একটু কাইন্ডলি বলেন সেটা হচ্ছে যে ভদ্রলোক আমাদেরকে প্রশ্নটি করেছেন যে ওনার গাড়ি নিয়ে প্রবলেম হয়েছে, ওনার এখন কি করণীয়? জি থ্যাংক ইউ। এটা আসলে ব্রিচ অফ কন্ট্রাক্ট। তো ব্রিচ অফ কন্ট্রাক্ট আসলে কিভাবে, এখানে দুইটা জিনিস থাকে, এক্সপ্রেস টার্মস আর ইমপ্লাইড টার্মস। তো এক্সপ্রেস টার্মসগুলোর মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ যে ওনার ওয়ারেন্টি, যে বিষয়গুলো উনি বললেন, সো ওয়ারেন্টি তো অলরেডি ব্রিচ হয়েছে যেটা উনি বললেন। তো আর হচ্ছে ইমপ্লাইড টার্ম থাকে সেকশন 14 এর আন্ডারে একটা ইমপ্লাইড টার্মস, তা সবাই একটা প্রোটেকশন থাকে, যেই পারপাস আপনারা দিয়েছেন এটা ফিট ফর পারপাস হইতে হবে। সো আপনি তো অলরেডি গাড়ি ঠিক করতে দিয়েছেন, এটার পরে 2 দিন পরে নিয়ে আসছেন, এরপরে তো এটা আর ওয়ার্কআউট করে নাই, তার মানে ফিট ফর পারপাস না। সরি ইমপ্লাইড টার্মও এখানে আসলে ব্রিচ হয়েছে, এক্সপ্রেস টার্মস তো অলরেডি ব্রিচ হয়েছে। সো ব্রিচ অফ কন্ট্রাক্ট ক্লিয়ারলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমত প্রি অ্যাকশন প্রোটোকল করতে হয়, সেটা অলরেডি মনে হয় লেটার পিপল ক্লেম উনি করছেন। সো করলে এখন যদি উনি রেসপন্স না দেন উইথিন ডিউ টাইম, যে টাইমটা ওনাকে প্রোভাইড করছেন আপনারা, তাহলে আপনারা এখানে কাউন্টি কোর্টে মানি ক্লেম করতে পারেন। এবং যদি আপনি যা বললেন, আর এটা যদি আমি একটু অ্যাড করি, এটা যদি সলিসিটরের মাধ্যমে আপনারা না দিয়ে থাকেন তাহলে বেটার হয় আরেকটা প্রি অ্যাকশন প্রোটোকল সলিসিটরের মাধ্যমে দিয়ে তারপরে ইউ নিড টু গো টু দ্য কাউন্টি কোর্ট ফর মানি ক্লেম অথবা ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য। Am I right? Okay, that's fine. Thank you so much. আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস, আপনার কাছে আসতে চাচ্ছি যে প্রবাসীরা কিভাবে এই দেশে বসে বা বিদেশে বসে কিভাবে আপনার ওয়ারিশ সার্টিফিকেট নেবে? জি ধন্যবাদ। আমাদের আজকের ডিসকাশনের ম্যাটারটা হচ্ছে ভূমি সংক্রান্ত। এখন আমরা যখন কোনো ওয়ারিশান সম্পত্তি বাটোয়ারা করতে যাই বা ভোগ দখল করতে যাই, তখন কিন্তু আমাদের একটা ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সনদ লাগে। কারণ যে ভদ্রলোকের সম্পত্তি আমি ওয়ারিশ হিসেবে পেতে চাই, ওয়ারিশান সনদ না দিলে তো আমার আসলে মালিকানা অ্যাবসলিউট হবে না। তো এখন এই ওয়ারিশান সনদটা পেতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। আমরা দেশে বসেও ঝামেলা পাই, আর বিদেশে থাকলে তো আরও বেশি পরিমাণে পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, যেহেতু যে আপনি যে ইউনিয়নের আন্ডারে আছেন বা যে সিটি কর্পোরেশন বা যে পৌরসভার আন্ডারে আছেন, সেইখানে একটা কল নিয়ে আসি। তপন দাদা আপনি ওখানে থাকবেন। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা। জি আপনার নামটা বলে প্রশ্নটি বলুন। হ্যাঁ আমার নাম জালাল উদ্দিন। আমি জানতে চাচ্ছিলাম ভাই, ওই যে নতুন একটা নিয়ম আসছে 9th of জুলাইতে, যে কেউ ইমিগ্রেশন বেইলে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমার তো রানিং অ্যাপ্লিকেশন চলতেছে, ওরা কোনো মানে আপডেট দিচ্ছে না। কি অ্যাপ্লিকেশন চলছে আপনার? কি অ্যাপ্লিকেশন করেছেন? এটা ছিল আমার স্টুডেন্ট 10 ইয়ার্সের, কিন্তু ওরা দেয় নাই। তারপরে আমি অনেক কোর্টে গেছি, আবার ট্রাইব্যুনালে গেছি, ওরা ওইখানে রিফিউজ করছে। কিন্তু ইন টাইম আমি আবার অ্যাপ্লিকেশন করছি, তো আমার এই অ্যাপ্লিকেশনগুলো রানিং আছে আর কি। তো এখন কি আমি কি ওয়ার্ক পারমিটের ওইটা কি করতে পারবো? মানে শেষে উনি আবার একই সময় বলতেছেন উনি আপার ট্রাইব্যুনালে গেছেন, কোন ম্যাটারে গেছেন? আপনি আপার ট্রাইব্যুনালে গিয়ে কি আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনাকে ব্যাক করেছে আপনার ম্যাটারটা? ওরা রিফিউজ করছিল, তারপরে আপার ট্রাইব্যুনালে গেছি, আপার ট্রাইব্যুনালে রিফিউজ করছে, তারপরে ইন টাইম আমি আবার। কিন্তু আপনি আপার ট্রাইব্যুনালে যদি গিয়ে থাকেন, আপার ট্রাইব্যুনালে গেলে তো আপনার 3C থাকার কথা না। আপনি তো অলরেডি আপনার মোর দ্যান 14 ডেজ 3C ব্রেক হয়ে গিয়েছে। কিন্তু আমার সলিসিটর তো আবার ওই 40 দিনের ভিতরে সবগুলো আপডেট করে আবার কোর্টের মাধ্যমে ওদের সাথে। ওকে থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। উনি বলেছে যে ওনার আপিল রেটটা এক্সিস্টেন্ট। ওয়েল আপনার তো আপনি আপার ট্রাইব্যুনালে যে গিয়েছেন, আপার ট্রাইব্যুনালের ডিটারমিনেশনের জন্য 14 ডেজের মধ্যে আপনি ডিটারমিনেশন পান নাই। যদি একটু বলেন, উনি আপার ট্রাইব্যুনালে গেছে, আপার ট্রাইব্যুনাল থেকে রিফিউজ হয়েছে। আপার ট্রাইব্যুনাল থেকে রিফিউজ হওয়ার বোধ হয় 14 দিনের মধ্যে। তো ইট শুডন্ট বি আপার ট্রাইব্যুনাল। তো এখানে ডিপেন্ড। সো যদি আপার ট্রাইব্যুনাল পর্যন্ত যদি ওনার 3C কন্টিনিউ করে, ওরা তো আপার ট্রাইব্যুনাল পর্যন্ত 3C কন্টিনিউ করবে না, রাইট? যদি সেটা আপনার কারণ পারমিশন রিফিউজ হয়েছে, হ্যাঁ ওইটাই মনে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আনফরচুনেটলি না। যদি আমরা দর্শক আমরা যদি কারেক্টলি বুঝে থাকি, আপনার আপার ট্রাইব্যুনালের রিফিউজাল, এটা হচ্ছে আপার ট্রাইব্যুনালে পারমিশন টু অ্যাপিল যদি রিফিউজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে যে আপনার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের যে ডিসিশনটা হয়েছে, পারমিশন টু অ্যাপিল টু দ্য আপার ট্রাইব্যুনাল, যেদিন আপনার ডিসিশনটা হয়েছে ওই দিন আপনার কিন্তু ওই দিন থেকেই আপনার ওভারস্টেয়ার বা আপনার 3C লিভটা কার্টেল হয়ে গেছে। এরপরে আপনি যদি সাকসেসফুল হতেন আপার ট্রাইব্যুনালে,
তাহলে আপনার কিন্তু এই যে কন্টিনিউটিটা ব্যাক আসতো। বাট এটা যেহেতু আপনার আনসাকসেসফুল ম্যাটার ছিল আপার ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদিও কাগজপত্র দেখিনি আর না দেখে এই কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। আপনার সলিসিটর যিনি কাজ করছেন তিনিই ভালো বলতে পারবেন, বাট আমাদের এখান থেকে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয় না যে আপনার কোনো এই যে প্রিভিলেজটা নেওয়ার সুযোগ আছে। জি দাদা, আপনার কাছে আসছি, আপনি বলছিলেন যে কিভাবে পেতে হবে ওয়ারিশান সনদটা কিভাবে পেতে হয়। জি, তো আমাদের এই ক্ষেত্রে হবে যে আমরা যারা প্রবাসী আছি, আমাদের ওয়ারিশান সনদটা পেতে হলে ওই যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানে আছে সেখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করতে হলে যেহেতু আমি এখানে আছি সেহেতু আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি সেটা হচ্ছে হাই কমিশনের মাধ্যমে যে প্রসেস আছে সেই প্রসেস মধ্যে যদি আমরা দেই, এই পাওয়ার অফ অ্যাটর্নি আমরা গত প্রোগ্রামে ওই এপিসোডটা যদি কেউ দেখে নেয় তাহলে বুঝবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কিভাবে করতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে উনি তখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করলে তখন স্বাভাবিকভাবে তারা যাচাই বাছাই করার পর ওয়ারিশান সনদ দিয়ে দেবেন। আর আপনাদের সবাই সদয় জন্য বলি যে যখনই আপনারা কোনো ওয়ারিশান সম্পত্তি ভোগ করতে যান, যে কোনোভাবেই হোক না কেন, আপনাদের সবসময় ওয়ারিশান সনদ আর ডেথ সার্টিফিকেট এই দুটো জিনিস একসাথে রাখবেন এবং এটা আপনাদের সংগ্রহে রাখবেন ভবিষ্যতে কোনো ঝামেলা এড়ানোর জন্য। জি দাদা, আজকের প্রোগ্রামে আমার মনে হয় যেটা লাস্ট কোশ্চেন এবং একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এজমালি সম্পত্তি যেটা আমরা বলি যে একত্রিত সম্পত্তি, যেটা সেই সম্পত্তি যদি অনেক দিন ভাগ না করা হয়, সম্পর্ক মধুর যদি বেশি দিন থাকে, তাহলে কি সমস্যা হতে পারে, এটা একটু বলেই হয়তো বা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করতে হবে। জি ধন্যবাদ। তো সম্পর্ক যেহেতু আমাদের ইমতিয়াজ ভাই বলেছেন সম্পর্ক মধুর, আপনারাও জানেন যে মধু মিষ্টি জিনিস ভালো লাগে, কিন্তু মধু বেশি দিলে আবার কিন্তু টেস্ট ওভার সুগার হয়ে যাবে। তো সেই জন্য বলি যে সম্পর্ক মধুর রাখার সহজ সমাধান হচ্ছে আপনার সম্পত্তি বাটোয়ারা করে ভাগ করে নেওয়া। তো যখন আপনারা দেখবেন কি হয়তো দেখা গেল যে আমার দাদার সম্পত্তি আমার বাবা চাচারা ভোগ করেছেন, তারাও এটা বাটোয়ারা করলেন না, পরবর্তীতে বাবা চাচা মারা গেছেন, আমরা ভোগ করছি। এই যে কতগুলো ধাপ তৈরি হয়ে যায়, যে কতগুলো মানে ব্রেক এসে যায়, যদি আমরা এগুলো সময়মতো ভাগ না করি, হয় কি পরবর্তী ওয়ারিশদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়, জায়গা দখল নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। আর আপনারা জানেন আমাদের দেশে কিন্তু অনেক সময় আছে যে জমি জমা নিয়েই খুন খারাপি বেশি হয়ে যায়, জমি জমা নিয়েই বেশি বিরোধটা তৈরি হয়। এই জন্য এই বিরোধ, এই খুন খারাপি এবং পরবর্তী জেনারেশনকে যদি আপনারা ঝামেলামুক্ত রাখতে চান, আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, শুধু বলা না, অনুরোধ থাকবে যে যখনই কোনো ওয়ারিশান সম্পত্তি পাবেন সাথে সাথে ভাগ করেন। ভাগ করে আপনার অংশ পরবর্তীতে আপনার ভাইদের দেন বা অন্য কাউকে দেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কখনোই এটা ঝুলিয়ে রাখবেন না। ঝুলিয়ে রাখা মানে হচ্ছে আপনি শুধু একটা ঝামেলা রাখেন নাই, বলা যায় যে একটা অস্বাভাবিক বা অপঘাতে মৃত্যুর একটা পথ খুলে রেখেছেন। এই জন্য আপনাদের সবসময় বলবো যে কোনো সম্পত্তি, আজকে আপনার বাবা মারা গেলেন বা মা মারা গেলেন, তার সম্পত্তিটা আপনি ইনস্ট্যান্ট বা মারা যাওয়ার কিছুদিন পর 40-এ পার হওয়ার পরই আপনারা এটা একটা বাটোয়ারা করে ফেলেন, পারিবারিকভাবে এটা ফয়সালা করে আপনারা এটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আবারও বলি, যখনই আপনার কোনো বাটোয়ারা করবেন সেই বাটোয়ারাটা রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ বর্তমানে বাংলাদেশে আইন করা হয়েছে যে কোনো বাটোয়ারা যদি আনরেজিস্টার্ড থাকে সেটার কোনো ভ্যালু নেই। এই জন্য আমি বলবো যে এই ঝামেলাগুলো এড়ানোর জন্য ইনস্ট্যান্ট আপনারা রেজিস্ট্রেশন করেন, বাটোয়ারা করেন এবং রেজিস্ট্রেশন করেন, অনেক ঝামেলা মুক্ত থাকবেন, অনেক নিরাপদে থাকতে পারবেন। ধন্যবাদ আপনাদের। জি ধন্যবাদ দাদা। কুইকলি আমাদের আরেক দর্শকের যে টেক্সট মেসেজের কোশ্চেনটাকে যদি আকবর বিন সিদ্দিক কুইকলি যদি আপনি দিতে পারেন তাহলে খুব ভালো হবে। যে আমাদের যে হোম অফিস বলেছে এই রিসেন্ট প্রপোজালে, যেটা হচ্ছে যে অ্যাসাইলাম ডিসিশনটা উইদাউট সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ তারা করতে পারে, এটার জন্য পজিটিভ নেগেটিভ কি এফেক্ট হতে পারে, এটা যদি একটু কাইন্ডলি বলেন। জি থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। না, এটা আমি বলবো যে অবশ্যই এটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্টে পড়বে, পজিটিভ সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে হোম অফিস মিস্টেক করার সম্ভাবনা খুব বেশি থাকে। বিশেষ করে আমরা যেটা দেখে থাকবেন স্ক্রিনিং ইন্টারভিউতে খুব পার্টিকুলার অল্প কয়েকটা প্রশ্ন কথাই বলতে দেয় না, ইউ ক্যান টেল দিস লেটার। তো আপনি তো যদি এটার উপর বেস করে আপনাকে একটা ডিসিশন দেয় তাহলে তো আপনি এফেক্টেড হচ্ছেনই। ইন এডিশন তো আপনাকে তো অনেক সময় আমরা বাংলাদেশ থেকে ক্রস বর্ডার ডকুমেন্টস কালেক্ট করতে সময় লাগে, সো আপনার ওই ইন্টারভিউর উপর বেস করে যদি ডিসিশন হয়ে যায় তো আলটিমেটলি তো আপনি আপনার কেসকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন না। সো এটা আসলে এফেক্ট করবে। তবে এখানে তারা বলছে যে মূলত যদি তারা মনে করে আনফাউন্ডেড হওয়ার সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রেই মূলত তারা এই কাজটা করবে। আর যদি এটা কি ওইরকম হয়ে যাবে না যে ওই যে বানরের
বানরের কাছে রুটি ভাগ করতে দেওয়ার মতো। রাইট, এখন আসলে এটা হতে এটা কি আপনি দাদা? ওরা খুব কুইক ডিসিশন দিতে চাচ্ছে, তো এতে করে আসলে ওদেরকে এখন আপনার এক ধরনের প্রি বার্ডের মতোই করে দেওয়া হলো, তারা খুব কুইকলি এখন ডিসিশন দিয়ে দিতে পারবে। বাট এটা এখন যারা অ্যাপ্লিকেশন করবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আসলে খুবই খুবই বেশি এখন আসলে। সেক্ষেত্রে কি করণীয় কুইকলি যদি যখন আপনারা অ্যাসাইলাম করবেন মেক শিওর আপনারা প্রিপেয়ার্ড হয়েই তারপরে অ্যাসাইলাম করবেন, যে you know what you are going to do or what you are doing. আপনার It's not something to আপনার অ্যাসাইলামের যে বেসিস, buying the time. রাইট, আপনার যে অ্যাসাইলামের বেসিস ওটার এভিডেন্স আপনি আগেই কালেক্ট করে ফেলবেন, তারপরে জি, আমাদের একজন কলার আছে, আমি কলারকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমরা একদম শেষ প্রান্তে আপনি যদি টেক্সট ফোন নাম্বারটিতে কোনো কিছু জানতে চান সেটা হবে খুব সুবিধা হবে, আউট অফ দ্য প্রোগ্রাম উই ক্যান অ্যাসিস্ট ইউ। আমরা সব সময় আমাদের যারা দর্শক আছেন, আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে মনে করে ফোন দেন, আমরা সব সময় চাই তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে, আমরা চাই তাদের যে কনসার্নগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে। আমরা লিগ্যাল প্রফেশনের কাছে সাথে সাথে আমরা যে এই কমিউনিটি প্রোগ্রামগুলো করি এটা আপনাদের জন্যই প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর মাধ্যমেই আপনারা অনেক কিছু জানতে পারেন, বিভিন্ন ধরনের আমাদের সলিসিটর, ব্যারিস্টার্স যারা এক্সপার্ট আছেন সবাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে, এবং আমরা অন দ্য বেসিস অফ আপনাদের কল লিমিটেড ইনফরমেশনের উপরেও আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে সহযোগিতা করার। কিন্তু আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেগুলো কমপ্লেক্স কেস, এই কমপ্লেক্স কেসগুলোতে আমরা যদি কাগজপত্র না দেখি তাহলে আমাদের জন্য একটা ফার্ম ডিসিশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া সম্ভব হয়ে ওঠে না। দেয়ারফর আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করব নিয়ারেস্ট যে কোনো সলিসিটর, রিলেভেন্ট এক্সপার্টাইজ যাদের আছে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা এই অনুষ্ঠানটিতে আবারও পাক্ষিকভাবে আপনাদের সাথে উপস্থিত হব।